মায়া বিরক্ত হলো প্রচন্ড। এই, আপনি এমন কেন? হ্যাঁ, যান, আপনাকে খেতে হবে না। আমরা সবাই এখানে খাবো, আর আপনি বাড়ির ভিতরে ডাইনিং টেবিলে বসে খাবেন। হয়েছে? শান্তি। আরে আমি কখন বললাম যে আলাদা খাবো বাড়ির ভিতর? জাস্ট বললাম যে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করে। না, অত ভালো আপনাকে করতে হবে না। কোনো চেয়ার টেবিল লাগবে না আমাদের, বুঝেছেন? আরমান অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালো। এরপর মায়া মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপু, বাড়ির পেছন দিকে কলা গাছ দেখেছি আমি, সেখান থেকে কলা পাতা নিয়ে আসার ব্যবস্থা। কিন্তু মায়াবতী, কলা পাতা। মায়া আরমানের দিকে তাকাতেই আরমান থেমে গেল। কথা শেষ না করে মায়া ভ্রুকুচকে বলল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন, কি বলতে যাচ্ছিলেন? না, কিছু না, থাক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মায়া মাইশার দিকে ঘুরে বলল, তুমি তো আবার একা পারবে না আপু। আয়ন ভাইয়া, তুমিও যাও আপুর সাথে। কিন্তু ভাবিমণি কলা পাতা দিয়ে কি করবে? মায়া প্রচন্ড রেগে গেল এবার। বিদেশে কত বছর থেকে এলে তুমি? আয়ান নিজের প্রশ্নের উত্তরের বদলে অন্য প্রশ্ন শুনে বোকা গলায় বলল, 4 বছর। 4 বছর বিদেশে থেকে খুব স্মার্ট হয়ে গেছো না? বিদেশে গিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই দেশে যে বাচ্চা থেকে বুড়ো হলে আর পিকনিকে কলা পাতা দিয়ে কি করে জানো না? স্মার্টগিরি দেখো আমাদের সামনে। মায়া ঝাড়িকে মুখ লটকে ফেলে আয়ান। আবির ফিসফিস করে আয়ানের কানে বলে, কড়াই দিতে আছে ব্রো, এই সময় পানির ছিটে দিলি ছ্যাদ করে উঠবে, তাই সাবধান। আয়ান কিছু না বলে এগিয়ে গেল বাড়ির পিছন দিকে। ইতিমধ্যে মাইশা সেখানে চলে গেছে। মাইশা কলা গাছের নিচে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। ও চলে তো এলো, কিন্তু এবার কলা পাতা পারবে কি করে? কারণ ভালো এবং কচি কলা পাতাগুলো গাছের ডগে অনেকটা উপরে আছে। যদিও গাছগুলো খুব একটা বড় নয়, কিন্তু তবুও ওর নাগালের বাইরে। আয়ানও এসে দাঁড়ালো ওখানে। মাইশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলো। মুখে কিছু না বলে নিচের দিকে থাকা মাঝে মাঝে ফেটেও নষ্ট হয়ে যাওয়া কলাপাতার ডাল ভাঙতে শুরু করলো। আরে আরে, এগুলো ভাঙছেন কেন? আয়ান ভ্রু কুচকে বিরক্তিকর কণ্ঠে বলল। তাহলে কোনগুলো ভাঙবো? মাইশা কপাল চাপড়ে বলল। আপনি আদৌ জানেন এই কলা পাতা দিয়ে কি করবে মায়া? আয়ানের মাইশার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তবুও কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো। কি করবে? মাইশা অবাক গলায় বলল। সত্যি জানেন না আপনি? আয়ান বিরক্ত হয়ে বলল, জানলে কি আর জিজ্ঞাসা করি? খাওয়া হবে এই কলা পাতা দিয়ে, মানে প্লেটের বদলে এই কলা পাতা দিয়ে খাবো আমরা। আপনি কি কখনো দেখেননি কলা পাতা দিয়ে খেতে? ইন্টারনেটে ছবি দেখেছি। হ্যাঁ, হিন্দু ধর্মে এই কলা পাতা দিয়ে খেতে দেওয়া হয় পুজোতে। কিন্তু আমি বুঝতে পারিনি যে ভাবিমণিও এই ব্যবস্থা করবে। বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। হ্যাঁ, গ্রামে থাকতে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এইভাবে মাঠে পিকনিক করতাম আর কলা পাতা দিয়েই খেতাম। তখনই শোনা গেল আবিরের কণ্ঠ। আরে তোরা মিয়া বিবি এখানে গল্প করছিস কলা পাতা না পেরে? আবিরের কথায় আয়ান ওর দিকে রাগি চোখে তাকালো। আবির সেই দিকে কোনো পাত্তাই দিল না। মাইশা অসহায় গলায় বলল, কিভাবে পারবো? অনেক উঁচুতে আছে তো, নাগাল পাওয়া মুশকিল। মাইশা, কাজ করো, আয়ানকে কলা গাছে উঠিয়ে দাও। আয়ান মুখ দেখিয়ে বলল, আমাকে অতটাও বোকা ভেবো না ব্রো। আমি খুব ভালো করে জানি কলা গাছে উঠা যায় না। তাহলে মাইশাকে কোলে তুলে ধর, তাহলেই তো নাগাল পাওয়া যাবে। আয়ান একবার তাকালো মাইশার দিকে। মাইশা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। আয়ান এক কথায় জবাব দিল। আমি পারবো না। আয়ানের এমন জবাবে মাইশার মুখটা ছোট হয়ে গেল। আবির দুষ্টু হেসে বলল, আচ্ছা, তাহলে আমি কোলে তুলেছি ওকে। মাইশা এসো, আমি তোমাকে তুলছি, আর তুমি পারবে। মাইশা দ্বিধায় পড়ে গেল, আমতামতা শুরু করলো। ভাইয়া, মানে আবির এগিয়ে আসছিল মাইশার দিকে, কিন্তু আচমকা আয়ান 2 হাত দিয়ে মাইশার পেট জড়িয়ে ধরে ওপরে তুলল। আয়ানের ছোঁয়ায় কেঁপে উঠল মাইশা। ওদের রিলেশন 3 বছরের থাকলেও জীবনেই প্রথম কাছে আসা। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল, কি হলো? এই না তুই বললি উঠাতে পারবি না মাইশাকে? আয়ান দাঁত কিরমির করে বলল, চুপ থাকো ব্রো। এতই যদি কাউকে কোলে তোলার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করে নাও। বয়সটা তো আর কম হলো না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাটকীয় ভঙ্গিতেই বলল, আমার দুঃখটা তুই বুঝলি রে ভাই। আবার না হওয়া বউটা যদি একটু বুঝতো, তাহলে কি আর বিয়ে না করে এভাবে সিঙ্গেল ঘুরে বেড়াতাম? আয়ান আবিরের কথায় পাত্তা না দিয়ে মাইশাকে ধমকে উঠল।
তুমি এভাবে স্ট্যাচু হয়ে আছে কেন? তাড়াতাড়ি পারো। কতক্ষণ ধরে রাখবো এইভাবে? মাইশা আয়ানের ধমকে নিজের ঘর থেকে বেরিয়ে এলো যেন। ও তাড়াতাড়ি হাত বাড়িয়ে কলাপাতার ডাল ধরে টানাটানি শুরু করলো। বেশ কিছুটা শক্ত হয়, ভাঙছেই না, কিন্তু মাইশা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মাইশা খুব বেশি নাড়াচাড়া করায় আয়ানের তুলে ধরে রাখতে অসুবিধা হচ্ছে। আরে এইভাবে এত নড়ছো কেন? পড়ে যাবে তো। কলাপাতা পারছো নাকি কলাপাতার সাথে যুদ্ধ শুরু করেছো? নিজেও পড়বে, আমাকেও ফেলবে। তখনই শোনা গেল রুবির কণ্ঠ। জানতাম এই অবস্থাই হবে। এটা নাও আপু, আর এক চোট মারো, দেখো কেটে যাবে। রুবির হাতে একটা মাঝারি সাইজের দা। এটা আবার কোথায় পেলে তুমি? রহিমা খালার থেকে নিয়ে এসেছি। সবাই ফ্রেশ হয়ে এসে বাগানে মাদুর পেতে গোল হয়ে বসেছে। এই বাড়ির দারোয়ান আর রহিমা খালাও তার স্বামীও বাদ যায়নি। তাদেরকে ডেকে নিচ্ছে মায়া। সবাইকে নিজ হাতে পরিবেশন করলো মায়া। পরিবেশন করা শেষ হতেই আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, তুমিও বসো, খেয়ে নাও। সবার খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব। তুমি না বললে পিকনিকে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা? এখন তুমি কেন বাঁচাবে? খেয়ে নাও, সব তো রাখাই আছে। যার যা দরকার পড়বে নিজে নিয়ে নেবে। হ্যাঁ আপু, তুমিও খেতে বসো, না হলে পিকনিকের মানে কি হলো? সবাই চোরাচুরিতে মায়াও খেতে বসে গেল আরমানের পাশে। পরের দিন সন্ধ্যায় মায়া শাহরিয়া ম্যানশনে ড্রয়িং রুমে সোফায় মুখ ভার করে বসে আছে। বাড়ির বড়রাও আছে, সবাই যে যার মতো গল্প করছে। ঠিক তখনই ওখানে উপস্থিত হলো আসিফ। আসিফ মায়াকে মুখ ভার করে বসে থাকতে দেখে সোফায় বসতে বসতে বলল, কি ব্যাপার, মায়ারানীর মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আসিফের মা মানে আরমানের ফুপি বলল, আরে দেখ না, আরমান, আবি, রায়ান অফিস থেকে বিকেলে ফিরে এসে কোথায় যেন বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে। মাইশাকেও নিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়েছে কাউকে বলে যায়নি। আরমানকে কল করেছিল মায়া কিছুক্ষণ আগে, বলেছে ফিরছি, কিন্তু এখনো আসার নাম নেই। ও আচ্ছা, মায়ারানী মন খারাপ করো না, হারমান নিয়ে তো কী হয়েছে, আমরা সবাই তো আছি। আর ও এমনই, কাউকে কিছু বলে না, ঠিক মতো নিজে যেটা মনে হয় সেটাই করে। মায়ের পাশে বসা সামিরা বলে উঠল, ওই ভাইয়া, তুমি একদম আমার বড় ভাইয়ার নামে বদনাম করবে না। এমনিতেই ভাবি মনি চিন্তায় আছে। বদনাম কই করলাম, যেটা সত্যি সেটাই তো বললাম। আর শুধু কি আরমানি তোর ভাইয়া, আমি কেউ না? সেটা কখন বললাম আমি? আরে থাম তোরা, শুরু হয়ে গেল তো তোদের ঝগড়া। আসিফ, যাও আবু ফ্রেশ হয়ে নাও, এই তো হসপিটাল থেকে ফিরলে। যাচ্ছি মামিমা, তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। ওরা চলে এসেছে মনে হয়। রুবি, দেখো তো। রুবি গেল দরজা খুলে দিতে। রুবি দরজা খুলে দিতেই একে একে ভিতরে প্রবেশ করলো আবির, আয়ান, আরমান আর মায়েশা। তবে মায়েশার বাহু ধরে আবদ্ধ মানুষটিকে দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল সকলে। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সবাই। মায়েশা এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আঞ্জুমা বেগমকে, অথচ সে যেন সেই আগের আঞ্জুমা বেগম নন। শরীরে অর্ধেকের মতো ক্ষীণ হয়ে গেছে, চোখের কোণে জমেছে কালি। মাত্র 2 মাসের ব্যবধানে যেন মানুষটার বয়স দ্বিগুণ বেড়ে গেছে। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে আছেন তিনি। সামিরা ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বুকে মাথা রেখে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলো, ছোট আম্মু। বাক্য শেষ হওয়ার আগে ভেঙে পড়ল কান্নায়। আঞ্জুমা বেগমও কেঁপে ওঠা হাতে জড়িয়ে ধরলেন সামিরাকে। 2 চোখ বেয়ে নেমে এলো নীরব অশ্রুধারা। আবির তাড়াতাড়ি বলল, শামুক, তোর এই ফ্যাচ ফ্যাচ কান্নাকাটি পরে করিস। ছোট আম্মু অসুস্থ, আর কেউ নাকি বসতে দেয়। সামিরা ওনার বুক থেকে মাথা তুলে তাড়াতাড়ি চোখের পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো ছোট আম্মু। কি অবস্থা করেছো নিজের? আরমান দৃঢ় গলায় জানালো, না, এখানে বসার দরকার নেই। মাইশা, সামিরা, ছোট আম্মুকে রুমে নিয়ে যাও, অনেকটা পথ জার্নি করে এসছে, বৃষ্টির দরকার। তারপর রুবিকে উদ্দেশ্য করে বলল, রুবি, ছোট আম্মুর জন্য কিছু হালকা খাবারের ব্যবস্থা করো, অনেকক্ষণ খালি পেটে আছে। ড্রয়িং রুমে বসা আয়ানের আব্বু কিছু বলতে চাইলেন, আরমান, কিন্তু আরমান হাত তুলে ওনাকে থামিয়ে দিল। সামিরা এগিয়ে গেল আঞ্জিমা বেগমকে ধরে। সাবিনা বেগমও আঞ্জুমা বেগমকে এগিয়ে এসে ধরলেন তার এক পাশ থেকে। আঞ্জুমা বেগম অসহায় চোখে একবার তাকালেন, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রুমে উঠে গেলেন দুইজনের ভরসায়। রুমে পৌঁছে তাকে বেডে বসতে আঞ্জুমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কিছুর পরেও একবারও কিছু জিজ্ঞাসা করলে না যে? এত সহজে কিভাবে মেনে নিলে? সাবিনা বেগম হালকা হাসলেন। আমার ছেলের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, ও কারণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। অসহায় চোখে তাকিয়ে রইলেন আঞ্জুমা বেগম। সাবিনা বেগম আবারও বললেন,
তুই রেস্ট কর, আমি দেখি রুবিকে হেল্প করি। বলেই উনি রুম থেকে বেরিয়ে গেলেন। সামিরা নিঃশব্দে এসে বসলো তার পাশে। আয়ান রুমে এসে ধীরে ধীরে আঞ্জুমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর তার কাপা হাতটা নিজের মাথায় টেনে নিল। সামিরাও আয়ানের অনুকরণে মাথা রাখলো ছোট আম্মুর কোলে, অন্য হাতটা দিয়ে রাখলো নিজের মাথায়। আঞ্জুমা বেগম হাসলেন বটে, অথচ সেই হাসি যেন চাপা কষ্টের রূপ নেওয়া এক দীর্ঘশ্বাস। ওই আমার নকল করছিস কেন? এতক্ষণ তো বেশ বসেছিলি। ও, তুমি বুঝি একা একা আদর খাবে ছোট আম্মুর থেকে? আর আমি কি বানি চলে ভেসে এসেছি? না, তুই তো ড্রেনের পচা পানিতে ভেসে এসেছিস। আমি আর আরমান তুলে নিয়ে এসেছিলাম। সামিরা চিৎকার করে উঠল। আয়ান ভাইয়া! বলেই উঠে আয়ানের চুল ধরে ঝাঁকাতে শুরু করলো। আঞ্জুমা বেগম ওদেরকে থামানোর চেষ্টা করছে। আরে থাম তোরা, আবার সে আগের মতো চুলোচুলি শুরু করেছিস? ঠিক তখনই বাইরে দরজার কাছ থেকে শোনা গেল ফিক করে হেসে ফেলার শব্দ। মায়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। মায়া নিজের দিকে ওদেরকে তাকাতে দেখে ধীরে ধীরে ওর মুখের হাসি বিলীন হয়ে গেল। মায়া বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এক অজানা টানে উপরে এসে ছোট আম্মুর রুমের সামনে দাঁড়িয়েছে, কিন্তু ভেতরে যায়নি, দূর থেকেই দেখছিল। কেন যেন মানুষটাকে বড্ড আপন লাগছে ওর, কিন্তু চিনতেই পারছে না। তবে ও ধারণা করেছে এটাই আয়ানের আম্মু। আরমান ওকে সব কিছুই বলেছিল, ছোট আম্মুর বিষয়টাও বাদ দেয়নি। কিন্তু কেন জানি ওনার প্রতি মায়ের মনে কোনো রাগ আসছে না, বরং প্রচণ্ড মায়া লাগছে। একটা অজানা টান আসছে ওনার প্রতি। বাড়ির পরিবেশ থমথমে, তাই কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না মায়া। আঞ্জুমা বেগম হাতের ইশারায় মায়াকে কাছে ডাকলেন। মায়া চোখে মুখে দ্বিধার ছাপ। ইতিমধ্যে সামিরা আয়ানের চুল ছেড়ে দিয়েছে। ও মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবিমণি বাইরে দাঁড়িয়ে আছে কেন? ভিতরে আসো। পেছন থেকে মায়েশা মায়ের কাঁধে হাত রেখে বলল, এখানে দাঁড়িয়ে কেন? আর আয়ার সাথে? মায়েশা মায়ের হাত ধরে টেনে নিয়ে এলো আঞ্জুমা বেগমের কাছে। ভাবিমণি, তুমি বসো, আমি নিচে যাচ্ছি। বলেই এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর সামিরা চুলে জোরে টান দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। সামিরা ব্যথায় শব্দ করে উঠল। তোমাকে আমি পরে দেখে নেব ভাইয়া। আঞ্জুমা বেগম হেসে বললেন, এর আর জীবনেও শুধরাবে না। মাইশাও মুচকি হাসলো। ও জানে ও রুমে এসেছে, তাই আয়ান বেরিয়ে গেল। আর কত যে ইগনোর করবে আয়ান ওকে, সেটা আল্লাহই ভালো জানেন। ও তো আয়ানের অবহেলা সহ্য করতে না পেরে চলেই গিয়েছিল এই বাড়ি থেকে। মাত্র কিছুদিন হয়েছে আরমান ওকে নিয়ে এসেছে এই বাড়িতে। ও আসতে চায়নি, আরমানের জোরাজোরিতে বাধ্য হয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লো মায়েশা। মায়াকে ছোট আম্মুর পাশে বসিয়ে দিল, নিজেও এক পাশে বসলো। আঞ্জুমা বেগম অসহায় গলায় মায়াকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাচ্ছ ছোট আম্মুকে? পাওয়ারই কথা। মায়া ধীরে ধীরে দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। আঞ্জুমা বেগমের চোখের পানি ছেড়ে দিলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জানি আমি যেটা তোমার সাথে করেছি সেটা ক্ষমার অযোগ্য, তবুও হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিও মায়া, না হলে যে মরেও শান্তি পাবো না। আঞ্জুমা বেগম দুই হাত জোর করে ধরেছিল মায়ার সামনে। মায়া ওনার হাত ধরে ফেলল। এমন বলবেন না, আমি আপনার ছোট। উনি আমাকে বলেছে। আপনার এমন করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আঞ্জুমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, কারণ তো আছে, তবে নিজের অজান্তে তোমার কত বড় ক্ষতি করে ফেলেছি সেটা তুমিও জানো না। জানলে হয়তো আমার মুখও দেখতে চাইতে না। মাইশা ওনাকে থামিয়ে দিয়ে বলল, এখন এইসব কথা থাক না আম্মু। ছোট আম্মু ছলো ছলো চোখে মাইশার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি জানো না মায়েশা, আমার করা অপরাধ প্রতিটা মুহূর্তে আমাকে করে করে খায়। প্রতিটা মুহূর্তে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। নিচে ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। সবাই কেমন রিয়াকশন দেবে বুঝতেই পারছে না। আরমান সবাইকে সবকিছুই জানালো। আঞ্জুমা বেগমকে ব্ল্যাকমেল করা হয়েছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে কিছু ফটো আর ভিডিও পাঠিয়ে। ফটো ভিডিওগুলো ছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে নগ্ন অবস্থায়। অল্প শিক্ষিত সহজ সরল আঞ্জুমা বেগম বোঝেনি যে ওগুলো এডিট করা। আঞ্জুমা বেগম জানতেন যে ওই ওষুধে মায়া আরমানকে ভুলে যাবে। উনি প্রথমে রাজি হয়নি, কিন্তু বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করা হয়। এদিকে মায়ার প্রেগনেন্সির ব্যাপারেও কেউ কিছু জানতো না, তাই ওনার অজান্তেই বাচ্চাটি মারা যায়। খুব নিখুঁতভাবে প্ল্যান সাজানো হয়েছিল। আরমান আগেই বুঝেছিল এই সব কিছুর পেছনে অন্য কেউ আছে, আর সে খুব কাছ থেকে নজর রাখছে সব কিছুর ওপর। তাই আরমানও সেই অজানা শত্রুর খেলায় সাথ দিয়ে নিজেও প্ল্যান সাজিয়েছিল। তাকে বুঝিয়েছিল তার পরিকল্পনা মতোই কাজ হয়েছে। সে জানতো আরমান খুব সহজেই ধরে ফেলবে সবটা, তাই ছোট আম্মুকে হাতিয়ার বানিয়েছিল। আর তার প্ল্যান অনুযায়ী নিজে আড়াল থেকে ছোট আম্মুকে ফাঁসিয়ে দেয়।
ছোট আম্মুকে আগেই সবকিছু জানিয়ে রেখেছিল আরমান। এরপর ওর প্ল্যান অনুযায়ী পুলিশ এসে নিয়ে যায় সেই অজানা শত্রুকে দেখানোর জন্য। এতদিন আঞ্জুমা বেগম আরমানের এক গোপন ফ্ল্যাটে ছিল। কিছুদিন পরই মায়েশা এই বাড়ি থেকে চলে যায় আইনের অবহেলা সহ্য করতে না পেরে। আঞ্জুমা বেগম আত্মগ্লানিতে নিজেকে শেষ করে দিতে চায়, তবে ফ্ল্যাটের কেয়ারটেকারের জন্য পারে না। এরপর কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন উনি। তখন আরমান মায়েশাকে নিয়ে গিয়ে ওনার কাছেই রাখেন। আর সেই অজানা শত্রু প্রচণ্ড চালাক, নিজের বিরুদ্ধে একটুও প্রমাণ রাখেনি, তাই চেয়েও আরমান তাকে ধরতে পারছে না। এখন আঞ্জুমা বেগম দিন দিন আরও ভেঙে পড়ছে, তাই আরমান ওনাকে বাড়ি ফিরিয়ে আনলো। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আঞ্জুমা বেগমও আছেন এখানে। রুমে ওনার দম বন্ধ হয়ে আসছিল, তাই নিচে এসে বসেছে সবার সাথে। সবাই ওনার সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করছে। সবাই মিলে আলোচনা করছে মায়েশা, আয়ান আর মায়া আরমানের বিয়ে নিয়ে। খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলতে হবে সবাই। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানটা গ্রামের বাড়িতে করলে কেমন হয়? সামিরা লাফিয়ে উঠল খুশিতে। হ্যাঁ, এটা ভীষণ ভালো বলেছো হাবুল ভাইয়া। টুকু, আবির ভাইয়া, বিয়ের অনুষ্ঠান গ্রামের বাড়ি থেকে করলে ভীষণ মজা হবে। ঠিক তখনই ওখানে মায়া উপস্থিত হলো। ও এতক্ষণ নিজের রুমে ছিল। ও খুশি মনে জিজ্ঞেস করলো, কাদের বিয়ের কথা হচ্ছে? কেউ কিছু বলার আগে আরমান বলে উঠল, আয়ান আর মাইশার। আয়ান আর মায়েশা বিয়ের কথা শুনে হঠাৎ মুখ ছোট করে ফেললো মায়া। ও ভেবেছিল ওর আরমানের বিয়ের কথা বলছে, হয়তো ঠিকই ভেবেছিল, কিন্তু আরমান বেচারির মনটাই ভেঙে দিল। সবাই মায়াকে মুখ ছোট করে নিতে দেখে মুখ চেপে হাসলো। তবে আরমান যেহেতু মায়াকে সত্যিটা জানালো না, তাই কেউ তার সাহসী পেল না মায়াকে পুরোটা জানানোর। সাবিনা বেগম মায়াকে টেনে নিজের পাশে বসিয়ে বলল, কি হলো আম্মু, মন খারাপ কেন? আবির মজা করে বলে উঠল। মায়া মনে হয় খুশি নয় আয়ান আর মাইশার বিয়েতে। মায়া তাড়াহুড়ো করে বলে উঠল, আর সেটা কেন হতে যাবে? আমি তো ভীষণ খুশি। আরমান গম্ভীর গলায় বলল। তার মন খারাপ হয়ে গেল কেন? মায়া বিড়বিড় করে বলল, সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো হয়েই যেত। বলেই মুখ বেঁকালো মায়া। মায়া বিড়বিড় করলেও পাশে বসা সাবিনা বেগম আর সামিরা ঠিকই শুনতে পেয়েছে। বিড়বিড় করে কি বলছো আপু? আমরা তো শুনতেই পেলাম না। মায়া বিরক্ত গলায় বলল, তোমরা শোনার জন্য তো বলিনি, বললে ঠিকই শুনতে পেতে। মায়ার হঠাৎ করে এমন মেজাজ বিগড়ানো দেখে সবাই মুখ চেপে হাসছে। মেয়েটা সেই অ্যাক্সিডেন্টের পর থেকে এমন হয়ে গেছে। সবাই খুব ভালোভাবে বোঝে মায়াকে, আর ওর সাথে মানিয়ে নেওয়ারও চেষ্টা করে। আর এখন এমন করার কারণটাও সবাই খুব ভালোভাবেই বুঝতে পারছে। ডিনার করার পর মায়া নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎই কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। মায়া বিরক্ত হয়ে ছাড়াতে চাইলো, কিন্তু পারছে না, কারণ আরমান নিজের হাত দিয়ে শক্ত বন্ধনে আবদ্ধ করেছে নিজের বুকে। আমার বউটা মনে হচ্ছে ভীষণ সাহসী হয়ে উঠেছে। অন্ধকারে হঠাৎ করে জড়িয়ে ধরার পরেও সে চুম করলো না যে। মায়া আরমানের উপস্থিতি আগেই টের পেয়েছে। এখন খুব ভালোভাবে অনুভব করতে পারে ও আরমানকে। আরমান ওর কাছাকাছি থাকলে বা পিছনে থাকলে ঘুরে দেখার প্রয়োজন পড়ে না। আরমানের এই ছোঁয়াটা স্পষ্টভাবে চিনে গেছে এই 2 দিনে। আরমানের কথায় মায়া আরও ছটফট করতে শুরু করলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বউ বলবেন না আমায়, আমি আপনার বউ নই। আর এইভাবে ধরেছেন কেন? ছাড়ুন। আরমান ভ্রুকুচকে বলল, বউকে বউ বলবো না, বউকে জড়িয়ে ধরবো না তো কাকে বউ বলবো, কাকে জড়িয়ে ধরবো? যাকে ইচ্ছে বউ বলুন, যাকে ইচ্ছে জড়িয়ে ধরুন, তবে আমাকে নয়। আচ্ছা, বউ বলবো না, মায়াবতী ডাকবো। এটা আমার খুব পছন্দের ডাক। আর তোমার কথা মতো যাকে ইচ্ছে হয়েছে তাকে তো জড়িয়ে ধরেছে। মায়া তখনও ছটফট করছিল নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু এই স্বাস্থ্যবান পুরুষটার কাছে ও একটা পাখির ছানার মতো। তাই আরমানের সাথে পেরে না উঠে বিরক্ত হয়ে হার মেনে নিল। আরমান ওকে এভাবেই জড়িয়ে ধরে রেখে টেনে নিয়ে গেল বারান্দায় থাকা কাউচের কাছে। নিজে কাউচে বসে মায়াকে নিজের কোলে বসে নিল। শক্ত করে 2 হাত দিয়ে মায়ের পেটে জড়িয়ে ধরে রাখলো। চলো, তোমার কাছে মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার পুরো গল্পটা শোনাই। হঠাৎই মায়া সবকিছু ভুলে গিয়ে খুশিতে লাফিয়ে উঠল। সত্যি শুনবেন? মায়া নড়ে চড়ে ভালো করে বসলো আরমানের কোলের ওপর। আরমান মনে মনে হাসলো কিছুটা। এরপর সে পিচ্ছি মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার ঘটনা বলতে শুরু করলো। আরমান একটু একটু করে বলছে, আর মায়া এটা ওটা জিজ্ঞাসা করছে। এই যেমন ওরা দার্জিলিং কেন গিয়েছিল, কে কে গিয়েছিল, সেই দিন ভোর সকালে আরমান কেন একা গাড়ি নিয়ে বের হলো, ও নিজেই বা একা কেন এত সকালে বেরিয়ে গেল, কেউ আটকায়নি কেন, এমন অনেক প্রশ্ন মায়া আরমানকে বলার মাঝখানেই থামিয়েছে। আরমানও বিরক্ত না হয়ে খুশি মনে মায়ের সব প্রশ্নের উত্তর দিচ্ছে।
এভাবেই অনেকটা রাত কেটে গেল। মায়া নিজের শরীরটাকে আরমানের বুকে এলিয়ে দিয়েছিল। ধীরে ধীরে ওভাবেই ঘুমিয়ে পড়ল। আরমান বেশ কিছুক্ষণ ওভাবেই নিজের মায়াবতীর মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল। এরপর ওকে খুব সাবধানে নিজের কোলে তুলে রুমে নিয়ে বেডে শুইয়ে দিল। এসির টেম্পারেচার ঠিক করে একটা হালকা চাদর গায়ে দিয়ে দিল যত্ন সহকারে। শেষে মায়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে গেল রুম থেকে। মায়া ঘেমে নেই, একাকার অবস্থা। রান্নাঘরে দুপুরে রান্না করছিল এতক্ষণ। বাড়ির পুরুষ মানুষগুলো সব অফিসে। মায়েশাও বেরিয়ে গেছে কোথাও জানি। সামিরা যাবে তার বন্ধুদের সাথে একটু ঘুরতে। মায়া প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, তাই এতক্ষণ রান্নাঘরে রান্না করছিল। এখনও পরিকল্পনা করছে আরমানের অফিসে আরমানের জন্য লাঞ্চ নিয়ে গিয়ে ওকে একেবারে চমকে দেবে। সেই পরিকল্পনা অনুযায়ী রান্না শেষ করে এসে ওয়াশরুমে ঢুকলো গোসল করার জন্য। গোসল শেষ করে এসে ও গেল আরমানের রুমে। ড্রয়ার থেকে ওয়ার্ড্রবের চাবি নিয়ে আরমানের বিশাল বড় ওয়ার্ড্রবের একটা নির্দিষ্ট দরজা খুলল। দরজা খুলতেই মায়ের চোখে পড়ল চোখ ধাঁধানো আধুনিক শাড়ি ও বিভিন্ন ড্রেস, আর তার সাথে ম্যাচিং জুয়েলারি, হ্যান্ডব্যাগ এবং সবথেকে নিচের থাকে প্রতিটা শাড়ির ও ড্রেসের সাথে ম্যাচিং জুতো। এগুলো অনেক দিন থেকে আরমান তার মায়াবতীর জন্য সংগ্রহ করে রেখেছে। ওর ফ্যাশন হাউসে যখনই নতুন কোনো কালেকশন লঞ্চ হয়েছে আর সেটা ওর চোখে ধরেছে, তখনই সেটা সংগ্রহ করে রেখেছে মায়াবতীর জন্য। এছাড়াও বিজনেসের কাজে অনেকবার বিদেশে যেতে হয়েছে ওকে। যেখানে যেটা চোখে ধরেছে সেটাতে নিজের মায়াবতীকে কল্পনা করে নিয়েছে ও। মায়া মুচকি হাসলো। শাড়ির কালেকশনগুলো থেকে তুলে নিল একটা গাঢ় মেরুন রঙের বেনারসি সিল্কের শাড়ি। শাড়ির আঁচলে সোনালি জরির ভারী কাজ এবং পুরো মেঝেতে হালকা কাজ। সেই শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারিগুলো নিল মায়া। জুয়েলারিগুলো গাঢ় মেরুন রঙের। প্রয়োজনীয় সব কিছু ওখান থেকে নিয়ে মায়া নিজের রুমে রেখে এরপর গেল সাবিনা বেগমের রুমে। রুমে নক করে বলল, আম্মু আসবো? আরে মায়া, এই রুমে আসার জন্য তোমাকে পারমিশন নিতে হবে কেন? এসো, কিছু বলবে? সাবিনা বেগমও এর আগে মায়ের সাথে রান্নাঘরেই ছিলেন। উনিও কিছুক্ষণ আগে রুমে এসে এই মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছেন। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে বলছিলাম কি, আমি একটু অফিসে যেতাম। সাবিনা বেগম ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন, কোন অফিসে? আবার কোন অফিস? ওনার অফিসের কথা বলছি আমি। সাবিনা বেগম বুঝেও না বোঝার ভান ধরে জিজ্ঞাসা করল, ওনার অফিস? উনিটা কে? মায়া বিরক্ত হয়ে বলল, আরে উনি মানে আপনার ছেলে, গম্ভীর মুখ হুলুপিরা, শাহরিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাশন হাউসের কথা বলছি আমি। হঠাৎই মায়ার মনে পড়ে গেল ও কি বলে ফেলেছে। জিভ কাটলো। ভয় ভয় চোখে তাকালো সাবিনা বেগমের দিকে। সাবিনা বেগমের চোখে মুখে কপট রাগী ভাব। মায়া কাঁদো কাঁদো মুখ করে এক কানে হাত দিয়ে বলল, সরি, ভুল করে বেরিয়ে গেছে, আর হবে না এমন। সাবিনা বেগম মুখে মিথ্যা গম্ভীর ভাব বজায় রেখে বলল, জানি আমার ছেলেটা সবসময় গম্ভীর হয়ে থাকে, তাই তার সাথে গম্ভীর মুখটা যায়, কিন্তু তাই বলে হুলো বেড়াল? মায়ার অবস্থা এমন যে ও এবার সত্যি সত্যি কেঁদে ফেলবে। সত্যি বলছি, আর বলবো না কখনো, ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করে দিন। হঠাৎই সাবিনা বেগম হেসে ফেললেন। উনি মায়াকে নিজের কাছে টেনে নিলেন। মায়া বোকা বোকা চোখে তাকিয়ে রইল ওনার দিকে। উনি বললেন, আরে আমি তো এমনি মজা করছিলাম তোমার সাথে, তুমি তো দেখছি একবারে কেঁদেই ফেলবে। যা ইচ্ছে বলতে পারো তুমি ওকে, আমাদের কোনো অসুবিধা নেই। শুধু বলবো আমার ছেলেটাকে একটু ভালোবাসা দিও। হ্যাঁ, ও অনেকটা রক্তটা জেদি গম্ভীর স্বভাবে, তবে ওর ভিতরটা অনেক নরম, আর সেই নরম ভাবটাও সহজে কাউকে দেখাতে পারে না, একমাত্র তোমাকে ছাড়া। তোমার উপরেও অধিকার দেখতে একটু বেশি দেখায়, কষ্ট করে একটু মানিয়ে নিও। কখনো ভুল বুঝো না আমার ছেলেটাকে, তুমি হচ্ছে ওর প্রাণ ভোমরা। মায়া ওনার শেষের কথায় কিছুটা লজ্জা পেল। সাবিনা বেগম মায়াকে এক হাতে জড়িয়ে ধরে আছে। উনি কিছুটা শক্ত গলার ভান ধরে বললেন, কি হলো, কি বললাম বুঝেছো? মায়া ওনার বুকের কাছে মাথা রেখে মুখে কিছু না বলে মুখে লজ্জা মিশ্রিত ভাব নিয়ে মাথা নাড়ালো। মানে সে বুঝেছে। সাবিনা বেগম মিষ্টি হেসে জড়িয়ে ধরলো মায়াকে। এই তো আমার সোনা আম্মু। আচ্ছা, কিন্তু তুমি অফিসে একা যাবে? আরমান জানতে পারলে তো বকবে। মায়া ওনার বুক থেকে সরে এসে বলল, না না, একা যাব না তো, সামিরা বের হবে, ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে মনে হয়, তো ওকে বলবো আমাকে আগে অফিসে নামিয়ে তারপর যেতে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, যাও তুমি রেডি হয়ে নাও।
আমি আরমানদের জন্য লাঞ্চ বক্স রেডি করি। লাঞ্চ বক্স আমি রুবিকে বলে এসেছি, ও রেডি করে দিবে। আপনি আমার সাথে আসুন আম্মু, আমাকে শাড়ি পরিয়ে দেবেন। আমি শাড়ি পরতে পারলেও আপনার মতো এত সুন্দর করে পারি না। পরিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত আম্মু? সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, আম্মু বলছো অথচ আপনিও বলছো, কেমন যেন পর পর লাগে আপনি শুনতে। আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি বলবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার চলুন। না মানে চলো। মিসেস সাবিনা বেগম হেসে ফেললেন, সাথে মায়াও। চলো। শাহরিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাশন হাউসের সামনে গাড়ি এসে থামতেই গাড়ি থেকে বেরিয়ে এলো মিসেস আরমান শাহরিয়ার। অফিসে যাতায়াতরত মানুষগুলো হঠাৎই থেমে গেল মায়াকে দেখে। কেউ কেউ অবাক, তো কেউ কেউ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। মায়ার লুকটা এমন যে কেউ চোখ ফেলতে পারছে না। মায়ার পরনে ডার্ক মেরুন শাড়ি, মুখে হালকা মেকআপের প্রলেপ, চোখে কাজল, কপালে ছোট মেরুন রঙের টিপ। মায়ার কোমরের মাঝ বরাবর চুলগুলো অর্ধেক পেছনে ও অর্ধেক সামনে ডান পাশে ছড়ানো। ডান পাশে কানের কাছে একটা মেরুন রঙের গোলাপ, গলায় একটা হালকা মেরুন রঙের নেকলেস ও তার সাথে ম্যাচিং কানের দুল রয়েছে কানে। দুই হাতেই এক হাত করে মেরুন রঙের ভেলভেটের চুড়ি, আর সব থেকে আকর্ষণীয় যেটা ওকে তুলে ধরেছে সেটা হলো ওর চোখে সানগ্লাস। সানগ্লাসটা সামিরা জোর করে পরিয়ে দিয়েছে। সামিরাও নেমে এলো গাড়ি থেকে, ওর পরনে স্টাইলিশ কুর্তি, গলায় একটা স্কার্ফ পেঁচানো। মায়া সামিরাকে বলল, তুমি নামলে যে? চলো তোমাকে ভিতরে দিয়ে আসি। আরে আমি পারবো যেতে। আমি জানি তো তুমি পারবে, কিন্তু আমার হাতে এখনো কিছুটা সময় আছে। আমিও অনেক দিন হয়ে গেল অফিসে যা আসিনি, তাই চল আমিও ভিতরে যাব। মায়া ভ্রুকুচকে বলল, এই তো সেই দিনই রাত্রিবেলা আমার সাথে অফিসে এসেছিলে, আর বলছো অনেক দিন আসোনি। সেদিন তো রাত্রিবেলা ছিল, এই অফিসের কারোর সাথেই দেখা হয়নি, তাই ভাবলাম সবার সাথে দেখা করে যাই। আচ্ছা চলো। বলেই মায়া নিজের অ্যাটিটিউড বজায় রেখে এগিয়ে গেল সামনের দিকে। পিছু পিছু সামিরাও গেল। ড্রাইভার লাঞ্চ বক্সের ব্যাগটা নিয়ে গেল। মায়া অফিসের মেইন গেট দিয়ে প্রবেশ করতেই থমকে গেল। ওকে অবাক করে দিয়ে ওর উপরে ফুলের বর্ষণ শুরু হলো। মায়ার ঠিক সামনেই ফ্লোরে লাল গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাভ শেপের হলুদ গাঁথা দিয়ে বর্ডার করা, আর লাভের মাঝে সাদা রজনীগন্ধা দিয়ে ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিস ম্যাম। মায়া এতটাই অবাক যে কেউ মুখের হাসাই হারিয়ে ফেলেছে। ও আরমানকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু এখনও নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তানিশা, মায়ার সহকারী ডিজাইনার, এগিয়ে এলো হাতে ফুলের তোড়া নিয়ে। ওয়েলকাম ব্যাক ম্যাম। মায়া থ্যাঙ্কস জানিয়ে ফুলের তোড়া হাতে নিল। একে একে বেশ কিছু স্টাফ এগিয়ে এসে মায়াকে ওয়েলকাম জানালো। এরপর একে একে সরে যেতে সবাই মায়া দেখতে পেল বেশ কিছুটা দূরে ওর সোজাসুজি দাঁড়িয়ে আছে আরমান। মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওরই দিকে, হাতে একটা সাদা গোলাপের তোড়া। ওর এক পাশে দাঁড়িয়ে আছে আবির আর এক পাশে আয়ান। মায়া ফ্লোরে ফুলের পাপড়ি দিয়ে করা রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল আরমানের সামনে। আরমান ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিস মিসেস আরমান শাহরিয়ার। মায়া তখনও অবাক হয়েই হাতে ফুলের তোড়া নিল, হাসি মুখে বলল, থ্যাঙ্কস মিস্টার আরমান শাহরিয়ার। আবির মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, কি আরমানকে সারপ্রাইজ দিতে এসে এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেলে, তাই তো? সারপ্রাইজ না, একেবারে বড় ধরনের শকড খেলাম। এত কিছু স্বপ্ন আশা করিনি, কিন্তু সব কিছু এত তাড়াতাড়ি কিভাবে আয়োজন করেছে? আমার তো এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে আসলাম আমি। আরমান শাহরিয়ার এর ধারা সবকিছুই সম্ভব ভাবিমণি। সামিরা ভাইয়াকে জানাতেই ভাইয়া সব কাজ বাদ দিয়ে এইসব কিছুর আয়োজন করিয়েছে। মায়া কৃতজ্ঞতার চোখে তাকালো আরমানের দিকে। এরপর সামিরাকে উদ্দেশ্য করে বলল, দিলে তো আমার সারপ্রাইজটা নষ্ট করে। সামিরা দাঁত দেখিয়ে বলল, তার জন্য সরি, কিন্তু এর বদলে তো যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়া হলো, তার জন্য সবার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। তাই সব কিছু আমার জন্য সম্ভব হয়েছে। আমি যদি না জানতাম তাহলে হতোই না। বয়েই গেছে তোকে থ্যাঙ্কস জানাতে। যেখানে যাচ্ছিস সেখানে যা, বেশি না বকে। এই যা, আমার তো মনেই ছিল না। অনেকটা লেট হয়ে গেল, আমি গেলাম, বাই এভরিওয়ান। বলেই সামিরা ছুট লাগালো। আরমান পেছন থেকে চিল দিয়ে উঠল, সামিরা লাঞ্চটা তো করে যা। সামিরা যেতে যেতেই বলল, একদম সময় নেই ভাইয়া, আর এখন লাঞ্চ করলে ফ্রেন্ডদের সাথে খেতেই পারবো না।
এরপর মায়া আগে যাদের সাথে কাজ করত তাদের সবার সাথে আরমান মায়ার আবারও পরিচয় করিয়ে দিল। আরমানের অফিসে ওদের খাওয়ার জন্য আলাদা একটা রুম আছে। এরপর মায়ার বাড়ি থেকে আনা লাঞ্চ দিয়ে আয়ান, আবির, আরমান ও মায়া দুপুরের খাওয়া শেষ করলো। এরপর আয়ান, আবির নিজের কাজে চলে গেল। মায়া খাওয়ার রুম থেকে বেরিয়ে এসে সোজা হাঁটা ধরলো আরমানের কেবিনের দিকে। এরপর কেবিনের দরজা খুলে ঢুকে অ্যাটিটিউড বজায় রেখে সোজা আরমানের চেয়ারে গিয়ে বসলো। মুখে গম্ভীর ভাব, দেখে মনে হচ্ছে এই অফিসের বস হচ্ছে মায়া। আরমান ভিতরে প্রবেশ করতেই মায়া গম্ভীর গলায় বলে উঠল, কারো কেবিনে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়, সেটা জানা নেই আপনার? হঠাৎই থমকে গেল আরমান। এই একই বরণের কথা মায়াকে বলেছিল। সেই দিন শাহরিয়ার ম্যানশনে মায়ার দ্বিতীয় দিন ছিল। মায়া কফি নিয়ে গিয়েছিল আরমানের জন্য। মায়া আরমানকে ভাবনায় ডুবে যেতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো? কোন ভাবনা সাগরে হারালেন মিস্টার? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। আরমান নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আচ্ছা তাই বুঝি, সরি ম্যাম, ভুল হয়ে গেছে। এমন ভুল আর হবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। এখন সারা বছরের কাজের হিসাব দিন আমায়।